সকাল ৭টা ২২ আবির অস্থির হয়ে রুমের মধ্যে পায়চারি করছে। কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। আবির কিছুক্ষণ পর পর নিশিতাকে কল করছে, কিন্তু ফল সেই শূন্যের কোঠায়। আবির রাগে নিজের ফোনটাকে আছড়ে ফেলল। ফোনটা ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। আবির দূরত্ব পায়ে তানভীরকে রুমে যায়। তানভীর এখনও ঘুমিয়েছে। আবির গিয়ে তানভীরের পাশে বসে থাকে। ভাইয়া, এই ভাইয়া, ওঠো না। তানভীর ঘুম ঘুম কণ্ঠে বলে, আবির, আমাকে একটু ঘুমাতে দে ভাই, এই সকাল সকাল বিরক্ত করিস না। না গিয়ে তুইও ঘুমিয়ে থাক। আবির, ভাইয়া, আমার কথাটা শুনে নাও। ওঠো ভাইয়া, আমার খুব টেনশন হচ্ছে। তানভীর চোখ মেলে চেয়ে বলে, কি হয়েছে ভাই? কি নিয়ে এত চিন্তা করছিস তুই? আবির, ভাইয়া একটা খারাপ স্বপ্ন দেখে আমার ঘুমিয়েছে। তারপর থেকে নিশিতাকে এতবার কল করছি, ও ফোন তুলছে না। তানভীর, আরে ঘুমিয়ে আছে হয়তো, তাই তোর ফোন তুলতে পারছে না। আবির, না ভাইয়া, ও যতই ঘুমেই থাকুক না কেন, একবার হলেও আমার ফোন রিসিভ করতো। ভাইয়া, কিছুই হয়নি তোর তো। ওর আমার খুব চিন্তা হচ্ছে। তানভীর উঠে বসে, আবিরের কাঁধে হাত রেখে অস্পষ্ট করে করে বলে, আচ্ছা তুই চিন্তা করিস না, দেখছি আমি। ঋতুকে কল করছি, দাঁড়া। তানভীর ঋতুকে কল করে, কিন্তু ঋতুও কল রিসিভ করে না। এবার তানভীরেরও চিন্তা হচ্ছে। তানভীর কিছু একটা ভেবে তামান্নাকে কল করে, কিন্তু লাভ কিছুই হয় না। আবির, ভাইয়া চলো না একবার ওদের বাড়িতে যায়। তানভীর কিছু একটা ভেবে বলে, আচ্ছা তুই 2 মিনিট বস, আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই আবির আর তানভীর নিশিতাদের বাড়িতে আসে। আজ মেন দরজা দিয়েই বাড়িতে ঢুকেছে দুই ভাই। বাড়িতে ঢুকেই আবির অবাক হয়। সকাল 8টা বাজে, আর বাড়ির দারোয়ান এখনও চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। বিষয়টা আবিরের কেমন ঘটকা লাগে। আবির তাকে ডেকেও সাড়া পায় না। আবির আর তানভীরও একে অপরের দিকে তাকিয়ে বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই পেছন থেকে কেউ ডেকে দাঁড় করায়, ইয়া। আরে এ কি, বাড়ির নতুন জামাই এত সকালে এই বাড়িতে, কি ব্যাপার? তানভীর আর আবির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইয়াদের দিকে। ইয়াদ এগিয়ে এসে তানভীরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি ইয়াদ, এই বাড়ির ছেলে এবং বাড়ির বড় জামাই। তা কেমন আছো? তানভীর হাত মিলিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইয়াদ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু তোমার এত সকালে এখন কি কারণে? ও বুঝেছি, বউয়ের সাথে দেখা করতে এসেছো, তাই তো। আবির, আসলে ভাবি নিশিতা, তামান্না আপু বাড়ি কেউ কল তুলছে না, তাই উম, দেখে এলাম কোনো সমস্যা আছে কিনা। ইয়াত, আরে তেমন কিছু না, কাল রাতে সবাই 3টার দিকে ঘুমিয়েছে তো, তাই হয়তো। চলো বাড়িতে যাওয়া যাক। ওরা সামনে এগোতেই পেছন থেকে একটা 17 বছরের ছেলে দৌড়ে এসে ইয়াদের পাশে হাঁটতে হাঁটতে বলে, ভাইয়া, আমি না এখানে আসার পর থেকে কেমন রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। ইয়াদ, তুই চুপ করে থাক, তুই তো সব জায়গায় রহস্যর গন্ধ পাস। ওরা বাড়ির দারোয়ানের সামনে যেতেই আরও দফায় অবাক হয়। দরজার হাট করে খোলা, আর একটা বিয়েবাড়ি যেমন মানুষের শোরগোল থাকার কথা, তেমন কিছুই নেই। সব কেমন নিবিড়। ইয়াদের এবার কেমন সন্দেহ হচ্ছে, এই বাড়িতে কেউ তো এত বেলা পর্যন্ত ঘুমায় না। ইয়াদ, অভি, তুই গিয়ে দেখ তো আম্মু উঠেছে কিনা। অভি ওর আম্মু রুমে গিয়ে দেখে দরজার বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পায় না। অভি দৌড়ে নিচে এসে বলে, ভাইয়া, আম্মু দরজা খুলছে না। আবির কিছু একটা ভেবে দৌড়ে নিশিতার রুমে যায়। নিশিতার রুমে পুরো ফাঁকা, কেউ নেই। আবির ওয়াশরুমের বেলকুনি সব জায়গায় দেখে, কিন্তু পায় না। তবে বিছানার উপর একটা কাগজ পায়, সেটা লেখা, আমি জানি তুই তোর মায়াবতীকে খুঁজতে আসবি এখানে, তাই এটা রেখে গেলাম। তোর মায়াবতী এখন আমার কাছে, তুই চিন্তা করিস না, আমার কাজ শেষ, তোর মায়াবতী তোর কাছে ফিরিয়ে দেব, হাতে মৃদু অথবা অধর স্মিত। তুই এতক্ষণে ওকে খুঁজে বের করবি, ততক্ষণে ও শেষ।
দেখ, আমি চাইলে ওর এখনই মেরে রেখে যেতে পারতাম, কিন্তু আমি তো আবার খুব দয়ালু, তাই তোকে একটু সুযোগ দিলাম। পারলে তোর মায়াবতীকে বাঁচিয়ে নিয়ে যা। চিরকুটটা পরে আবিরের চোখ দুটো অগ্নি লাল হয়ে গিয়েছে। এমন মনে হচ্ছে চোখ দিয়ে সব কিছু ধ্বংস করে দিতে। আবিরের হাতে থাকা কাগজটা হাতের মধ্যেই পিষে ফেলে। রাগে ফেটে পড়েছে আবির। হঠাৎ আবিরের কানে যায় হায়দে আর্তনাদ। ইয়াত, এর তন্নি, কি হয়েছে তোর? এভাবে ঘুমিয়ে আছিস কেন? চোখ খোল না তন্নি। পরি, তোকে তো রাতে ভালো রেখে গেলাম, তাহলে এখন কি হলো তোর? তাকা না আমার দিকে জান। তোর কিছু হলে আমি কি করে বাঁচবো জান? কথা বল না তন্নি জান, প্লিজ কথা বল। অভি বিরক্ত হয়ে বলে, আরে ভাইয়া, এতে ইমোশনাল হয়েও না। আপু চোখ খুলে পানি ছিটিয়ে দেয়া, দেখবে ঘুম ভেঙে যাবে। বলেই অভি গিয়ে তামান্নার চোখে পানি দিয়ে দেয়। তামান্নার চোখ মুখ খিচে নেয়। ইয়াত একটু স্বস্তি পায়। অভি গিয়ে ঋতুর মুখে পানি ছিটিয়ে দেয়। আবির, ভাইয়া তুমি এদিকটা সামলাও, আমি নিশিতাকে খুঁজতে যাচ্ছি। ইয়াত, নিশিতাকে খুঁজতে যাচ্ছ মানে? ও কোথায়? আবির, ওকে কিডন্যাপ করা হয়েছে, আমি ওকে নিয়ে বাড়ি ফিরব। আপনি এই দিকটা দেখেন, আমি আসছি। দুপুর 12টা। নিশিতাকে একটা চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। জ্ঞান ফেরার পর থেকে নিশিতা চিৎকার করে যাচ্ছিল। কি কেউ কেউ কি সাড়া দিচ্ছে না? নিশিতা চেঁচিয়ে বলে, কেউ কি আছেন এখানে? শুনতে পাচ্ছেন? আমাকে কি কেউ এনেছেন এখানে? আর দম বন্ধ লাগছে এখানে, প্লিজ আমাকে ছেড়ে দিন। গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে কেউ তোকে ছেড়ে দিতে তো আমি এখানে আনি নাই। আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেব তোর থেকে। আমার বোন যতটা কষ্ট পেয়ে মরেছে, তোকে তার থেকেও বেশি কষ্ট দিয়ে মারবো আমি। নিশিতা, কি করছেন? আমি আপনার বোনকে। আমার সাথে আপনার বোনের সম্পর্ক কি? লোকটা নিশিতার সামনে এসে বলে বসে, আহারে বেচারি, তোমার সাথে আমার বোনের কোনো সম্পর্ক নেই, তবে তোমার আবিরের সাথে আমার বোনের সম্পর্ক আছে। নিশিতা, মানে আবিরের সাথে কিসের সম্পর্ক ছিল? লোকটা আবার বলে, আমার বোন আবিরকে ভালোবাসতো। সে শুধু আবিরকে ভালোবাসার কথা জানিয়েছিল, কিন্তু আবির তাকে ফিরিয়ে দিয়েছে। শুধু ফিরিয়ে দেয়নি, তাকে যাতা বলে অপমান করেছে। ডিসি ডিসিস্ট সবার সামনে। সেই অপমান সহ্য করতে না পেরে আমার বোন সুসাইড করেছিল। নিশিতা, সেইখানে আমার বা আবিরের দোষটা কি? লোকটার দোষ আছে, তোদের দুজনের দোষ আছে। আবিরের দোষ হলো আমার বোনকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল, আর তোর দোষ হলো তুই আবিরের জীবনে ছিলিস, তাই আমার বোনের ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। তাই আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেব তোকে আর আবিরকে মেরে। প্রথম তোকে মেরে আবিরকে কাঁদাবো, তারপর ওকে মারবো। নিশিতা, না, আবিরকে কিছু করবেন না। লোকটা তাচ্ছিল্য হাসি হেসে বলে, বাবা, কত ভালোবাসা! নিজের মৃত্যুর কাছে দাঁড়িয়ে আবিরকে মারতে নিষেধ করছে। নিশিতা কাঁদতে কাঁদতে বলে, আমাকে যা খুশি করুন, আবিরকে কিছুই করবেন না। লোকটা, তাই নাকি? আচ্ছা, আগে তোকে দেখে নেই, পরে তোর আবিরকে কি করব না করব দেখা যাবে। নিশিতা, আপনি না আমাকে মারতে পারবেন, আর না আমার আবিরকে কিছু করতে পারবেন। আবির ঠিক আমাকে এখান থেকে নিয়ে যাবে, কিছুই করতে পারবেন না আপনি। লোকটা গা কাঁপিয়ে হাসতে শুরু করে, পারবেন না? তোকে এমন জায়গা নিয়ে এসেছি যে তোর আবির তোকে খুঁজে বের করতে করতে তুই আর এই পৃথিবীতে থাকবি না। লোকটা, মুন্নি, মিম, তোমাদের কাজ শুরু করো। আমি ওর ছটফটানি দেখে একটু উপভোগ করি। মুন্নি, ওকে স্যার। লোকটা একটা চেয়ার টেনে কিছু দূরে গিয়ে বসে আরাম করে। মুন্নির হাতে একটা ইংরেজস্টিক তার হাতে নিয়ে নিশিতার দিকে এগোচ্ছে। নিশিতার ভয়ে ঢোক গিলে কাঁপতে কাঁপতে কণ্ঠে বলে, দেখুন, আপনি যা করছেন তা কিন্তু ভালো হচ্ছে না। আমার আবির এলে কিন্তু আপনাদের কাউকে ছাড়বে না। আমার দিকে এগোবেন না বলছি। কিন্তু নিশিতার কথা না শুনে এগিয়ে যায় ওর দিকে। মুন্নি ইশারা দিতেই মিস সুইট অন করে দেয়। নিশিতাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। নিশিতার যন্ত্রণায় ছটফট করতে
থাকে। নিশিতা চেয়ারের মধ্যে গা ছেড়ে দিয়েছে। লোকটা দুজনকে থামিয়ে দিয়ে বলে, এখন এই পর্যন্ত থাক, বাকিটুকু আবার পরে করা যাবে। নিশিতার গলা শুকিয়ে কাঠ গলা দিয়ে কথা বেরোচ্ছে না। অস্পষ্ট গলায় বলে, পানি, একটু পানি খাবো। লোকটা নিশিতার দিকে এগিয়ে যায়, আনন্দিত কণ্ঠে বলে, পানি খাবে? পানির পিপাসা লেগেছে খুব, তাই না? নিশিতা স্পষ্ট স্বরে আবার বলে, পানি খাবো খাবো। লোকটা, সরি গো আবিরের মায়াবতী, তোমাকে তো আমি পানি দিতে পারবো না। তোমাকে না পানি দেওয়া হবে আর না খাও। তোমাকে একটু একটু করে কষ্ট দিয়ে মারবো। তোমার এরকমভাবে কষ্ট যে তুমি নিজের মৃত্যু জন্য ছটফট করবে। নিশিতা আর কিছুই বলতে পারছে না, অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আবির ওর সব গার্ডদের বলেছে নিশিতাদের ওখানে নিয়ে যেতে পারে, যেখানে যেখানে খুঁজে দেখতে পারবে। আবির হয়ে নির্ঘৃণ হয়ে খুঁজে বেড়াচ্ছে তার মায়াবতীকে। রাত 8টা মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশে ইনফর্ম করেছে। জারে পিয়া দুজনে শহরের এখান থেকে ওখানে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথায় আসছে, কার সাথে আসছে সেটাও জানে না দুজনে কেউ। আর রাত 11টা 30 আবির এবং তার সাথে কয়েকজন গার্ড একটা জঙ্গলের মধ্যে পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ায়। আবির কাছে খবর এসেছে এখানে আজ সকালে একটা মেয়েকে নিয়ে আসা হয়েছে। আবিরের দিকে একটু গিয়ে যেতে একটা মেয়ের আর্তনাদ ভেসে আসে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার ঠান্ডা লাগছে খুব, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। লোকটা হাসতে হাসতে বলে, খুব শীত করছে তাই না? ওকে, তোমার শীত কমানোর ব্যবস্থা করছি আমি। মিম, ওকে পানি থেকে বের করো। এতক্ষণ বরফের পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলে। নিশিতার ছটফটানি দেখে লোকটা মুখে হাসি ফোটে। নিশিতার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে, নিঃশব্দ হয়ে আসছে। নিশিতা ধপ করে মাটিতে পড়ে যায় উপর হয়ে, চোখ দুটো বন্ধ হয়ে আসছে। নিশিতা মনে মনে বিড়বিড় করে বলে, আবির কোথায় তুমি? আমাকে এখান থেকে নিয়ে যাও তোমার কাছে। আবির, আমার কষ্ট হচ্ছে আবির, আমি কি আর তোমাকে দেখতে পারবো না, তোমার কাছে যেতে পারবো না। আমি শেষটা একটা বারের মতো হলেও প্লিজ এসো আমার কাছে। আমি যে আর ফিরতে পারবো না তোমার কাছে। তুমি তো বলেছিলে আমাকে কষ্ট পেতে দিবে না, তাহলে এখন আমি এত কষ্ট পাচ্ছি, তুমি কেন আসছো না আমাকে বাঁচাতে? তোমার সাথে আমার পথ চলার কি এটুকুই ছিল? তোমার মায়াবতী আর তোমার কাছে ফিরবে না, আবির আর ফিরবে না। লোকটি একটা ইঞ্জেকশন নিয়ে নিশিতার সামনে হাঁটু মুড়ে বসে। নিশিতার হাতে ইঞ্জেকশন পুশ করে দিয়ে বলে, যা, তোকে সারা জীবনের কষ্ট থেকে মুক্ত করে দিলাম। এটাই হবে তোর লাস্ট কষ্ট পাওয়া, তারপর তুই শেষ, আর তোর কষ্ট শেষ। বলে শব্দ করে হাসতে শুরু করে। হঠাৎ দরজা ভাঙার শব্দ, পিছনে ঘুরে তাকায়। লোকটা দেখে অগ্নিমুক্ত হয়ে দাঁড়িয়ে আছে আবির। আবিরের দেখে লোকটার মুখে হাসি আরও কয়েক গুণ বেড়ে যায়। আবির চিৎকার করে বলে, শুদ্ধ, তোকে আজ আমি খুন করে ফেলবো। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না আমার থেকে। শুদ্ধ, তুই কিছু করতে পারবি না আমায়। নিশিতাই এক পলক আবিরকে দেখে কপাল গলায় গলায় ডেকে ওঠে। আবির নিশিতাকে দেখে দৌড়ে নিশিতার কাছে যায়। নিশিতার মাথা আবিরের কোলে উঠিয়ে নিয়ে বলে, মায়াবতী, এই মায়াবতী, ঠিক আছো তুমি? তোমার শরীর এমন ঠান্ডা কেন? আর তুমি ভিজলে কি করে? কি করেছে ও তোমার সাথে? বলো আমাকে। কিছু কিছু হবে না তোমার, আমি চলো এসেছি তো। নিশিতা হাত ভিজে হাতের মুঠোয় নিয়ে মলিন করতে শুরু করে। শুদ্ধ, আবির, তুই এখন আর হাজার চেষ্টা করলে ওকে বাঁচাতে পারবি না। ওকে এমন একটা ড্রাগস দেওয়া হয়েছে যেটা দিলে মানুষের বাঁচার চান্স 1%ও থাকে না। এখন শুধু ওর ছটফট করতে মরতে দেখা ছাড়া তোর আর কিছুই করার নেই। আবির, শুদ্ধ, তুই আমার বেশ থেকে বাঁচতে পারবি না। নিশিতার শরীর কেমন জ্বালাপোড়া করছে। নিশিতা চিৎকার করে কাঁদছে আর ছটফট করছে। আবির, নিশিতা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। নিশিতা, আমি পারছি না আর আমার আমার শরীর জ্বলছে,
আবির, আমার খুব কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না। আবির। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প হৃদয়ের মিষ্টি গোলাপ চলবে।